সেনাবাহিনীকে মুখোমুখি দাঁড় করানোর একটা প্রাণান্তকর চেষ্টা চলছে একটি মহলের পক্ষ থেকে, এবং সেই জায়গা থেকে প্রশ্ন, কেন তা না হলে সেনাবাহিনীর বিরুদ্ধে গত কয়েকদিন ধরে একটি পক্ষ থেকে অনবরত বিষোদ্গার করা হচ্ছে, উস্কানি দেওয়া হচ্ছে, আক্রমণাত্মক মন্তব্য করা হচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনীতে একের পর এক উস্কানি, তাহলে মেইন উদ্দেশ্যটা কি? বন্ধুরা জানেন, বেশ কয়েকদিন ধরে সেনাপ্রধান এবং সেনাবাহিনীকে নিয়ে বাংলাদেশে চলতেছে নানান ধরনের আলোচনা এবং সমালোচনা। সেনাবাহিনীতে উস্কানি মূল উদ্দেশ্য কি, এইবার এই বিষয় নিয়ে আমরা পর্যালোচনা এবং তদন্ত করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিক তুলে ধরব। যদিও আজকের ভিডিওটা কিছুটা বড় হতে পারে, তবে আজকের ভিডিওতে জানতে পারবেন বাংলাদেশ সেনাবাহিনীতে উস্কানি মূল উদ্দেশ্য কি। এইবার এই বিষয় নিয়ে এমন কিছু অজানা গোপন তথ্য থাকছে যা জানলে আপনিও ইতিমধ্যে অবাক হতে বাধ্য। বন্ধুরা চলুন, ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। সেনাবাহিনীকে মুখোমুখি দাঁড় করানোর একটা প্রাণান্তকর চেষ্টা চলছে একটি মহলের পক্ষ থেকে, এবং সেই জায়গা থেকে প্রশ্ন, কেন তা না হলে সেনাবাহিনীর বিরুদ্ধে গত কয়েকদিন ধরে একটি পক্ষ থেকে অনবরত বিষোদ্গার করা হচ্ছে, উস্কানি দেওয়া হচ্ছে, আক্রমণাত্মক মন্তব্য করা হচ্ছে। আমি এর মানে এটি বোঝাতে চাচ্ছি না যে সেনাবাহিনীর বিরুদ্ধে কোনো মন্তব্য করা যাবে না। যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে যে কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে গঠনমূলক সমালোচনা করা যেতেই পারে। কোনো প্রতিষ্ঠান কিংবা কোনো ব্যক্তি বিতর্কের ঊর্ধ্বে নয়, সমালোচনার ঊর্ধ্বে নয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিশেষ একটি মহলের কোনো ব্যক্তির কর্মকাণ্ডে বা বক্তব্যে এমনটাই মনে হচ্ছে যেন সেনাবাহিনীর বিরুদ্ধে কিছু বলতে পারলেই নিজেকে বিপ্লবী বলে, নিজেকে প্রচণ্ড সাহসী বলে প্রমাণ করা একটা চেষ্টা অনেকের মধ্যে থাকতে পারে। কিন্তু এর পিছনে আর কি ধরনের খেলা রয়েছে? কেন সেনাবাহিনীর বিরুদ্ধে কারণে অকারণে তুমুল আক্রমণ চালানো হচ্ছে? এবং এই আক্রমণের ধারাটি আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে গত 25শে ফেব্রুয়ারি পিলখানা ট্র্যাজেডির দিন আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান অনেকের কাছে অপ্রিয় হলেও দেশের সাধারণ মানুষের কাছে খুবই গুরুত্বপূর্ণ যে বক্তব্যগুলো তিনি উপস্থাপন করেছেন সেগুলোকে কেন্দ্র করে, এবং তিনি সরাসরি নির্বাচনের কথা বলেছেন, নির্বাচনের টাইম ফ্রেমের কথা বলেছেন। তার ধারণা থেকে কবে নাগাদ নির্বাচনটি হলে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া যেতে পারে, উন্নতি করতে পারে, সেই কথাগুলো তিনি স্পষ্টভাবে উচ্চারণ করেছিলেন। তার সেই মন্তব্যের পর থেকে, স্পষ্ট বক্তব্যের পর থেকে আমরা দেখছি বিভিন্ন সংগঠন, বিভিন্ন প্রতিষ্ঠান এবং ব্যক্তি পর্যায় থেকে একেবারে একটু একটু করে শুরু করে এখন এই মুহূর্তে এসে সরাসরি নাম ধরে মন্তব্য করা হচ্ছে। প্রথমে আমরা দেখলাম যে ভুইফোর দু একটি সংগঠন অথবা সদ্য জন্ম নেওয়া দু একটি সংগঠন তারা সেনাবাহিনীর বিরুদ্ধে এবং সেনা প্রধানের বিরুদ্ধে হুঙ্কার ছাড়ছেন, হুঁশিয়ারি দিচ্ছেন। দেখে একটু অবাকই লাগলো। কোথায় এদের শক্তি? এদের শেকড়টি কোথায়? কি চাইছে তারা? কারা এই ইন্ধনগুলো দিচ্ছে? আমাদের হিসাব মিলাতে খুব বেশি কষ্ট হয় না। পরবর্তীতে আমরা দেখলাম আরো ভয়ঙ্কর কিছু বক্তব্য আকারে ইঙ্গিতে, কিন্তু যেই জায়গা থেকে বক্তব্যগুলো আসছিল সেগুলো খুবই সেন্সিটিভ জায়গা। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের কোনো সদস্যের ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে, কেউ কেউ বা আবার সরাসরি বক্তব্যের মাধ্যমে এ ধরনের মন্তব্য করতে লাগলেন সেনাপ্রধানকে কটাক্ষ করে, এবং সরাসরি সরকারের বিরুদ্ধে তারা দাঁড় করিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আবার একদিন আগে আমরা দেখলাম
সরাসরি সেনা প্রধান এবং সেনা বাহিনীকে উদ্দেশ্য করে ছাত্র সমন্বয়কদের কেউ কেউ হুঁশিয়ারি দিচ্ছেন, প্রকাশ্যে মন্তব্য করছেন। কি বলছেন তারা? তাদের বক্তব্যগুলো এরকম: বাংলাদেশ পিপলস রিপাবলিক কোনো মিলিটারি রিপাবলিক নয়। ক্যান্টনমেন্ট থেকে কোনো পলিসি আসবে না, পলিসি যা করার সরকার করবে। এবং এ ধরনের আরো মন্তব্য। কি করতে চায় তারা? কেন সেনাবাহিনীকে বারবার মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে এবং সেনা প্রধানকে সরাসরি রাষ্ট্রদ্রোহী হিসেবে উল্লেখ করা হয়েছে? তিনি নাকি যে বক্তব্যগুলো দিয়েছেন, তিনি তার পদে না থাকলে বা পদটি যদি সরিয়ে রাখা হয় তাহলে তিনি রাষ্ট্রদ্রোহীমূলক বক্তব্য দিয়েছেন। সেনাবাহিনীকে ধন্যবাদ দিতে হয় যে এখনো পর্যন্ত তারা খুবই ঠান্ডা মাথায় সবকিছু হ্যান্ডেল করার চেষ্টা করছেন। এবং সেনাপ্রধান 25শে ফেব্রুয়ারি যে বক্তব্যগুলি দিয়েছিলেন তিনি তার দায়বদ্ধতা থেকে দিয়েছেন এবং তার বক্তব্যের পরে দেশের, আমার ধারণা, আমি একটা পোল দিয়েছিলাম, একটা ভোট দিয়েছিলাম, আপনাদের নিশ্চয় মনে আছে, সেখানে 83% মানুষ সেনাপ্রধানের বক্তব্যকে সমর্থন করেছিলেন আর সম্ভবত 13 বা 14% মানুষ সেনাপ্রধানের বিপক্ষে গিয়ে বক্তব্য দিয়েছেন। 4% মতো মানুষ নীরব ছিলেন, ভোটদানে বিরত ছিলেন, এরকম একটা বিষয়। তো সামান্য এরকম একটি জরিপ থেকে বোঝা যায় যে সেনাপ্রধানের সেই বক্তব্যটি গণমানুষের কাছে কতটা প্রত্যাশিত ছিল এবং তিনি এতদিন পরে এসে কেন এই বক্তব্যটি দিলেন। সারা দেশে যেমন মবক্রেসি চলছে, সারা দেশে যেমন বুলডোজার বাহিনী তৈরি হয়েছে, ভয়ঙ্কর একটা জঙ্গিবাদী গোষ্ঠী তৈরি হয়েছে, সেই জায়গা থেকে কেন সেনাপ্রধান নীরব ভূমিকা পালন করছেন, কেন এতদিন পরে এসে বক্তব্য দিলেন, সেইটা নিয়ে অনেকেরই প্রশ্ন ছিল। বরং ক্ষোভ ঝেড়েছেন যে কেন সেনাপ্রধানের এতদিন পরে সে বক্তব্য দিলেন। সেখানে সেনাপ্রধানের সেই বক্তব্যকে তারা বা একটা অংশ কোনোভাবে মেনে যেতে পারছেন না। কেন মেনে যেতে পারছেন না? সেনাপ্রধান নির্বাচনের কথা বলছেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলাদেশকে উত্তরণের কথা বলছেন, এটি তাদের গায়ে জ্বলা। এবং আমরা তো জানি ছাত্র সমন্বয়ক কিংবা নতুন যে রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি কিংবা সরকারের কোনো উপদেষ্টা তারা চাইছেন না যে খুব শীঘ্রই বা সহসা নির্বাচনটি হোক। এটি হলে তারা যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ক্ষমতার স্বাদ লাভ করছে সেটি থাকবে না। সেখানেই তাদের গায়ে জ্বালা। সেনাপ্রধান তো 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের দিন তিনি জাতির উদ্দেশ্যে এই বক্তব্য দিয়ে নিজের কাঁধে দায়িত্ব নিয়ে নিয়েছিলেন যে আমার উপর আস্থা রাখুন। তো সেনাপ্রধান কথা বলবেন না? এবং যারা বলছেন সেনাপ্রধানকে আপনি কোত্থেকে এসেছেন, আরো নোংরা ভাষায় কথা বলছে, তারা ভুলে যাচ্ছেন সেনাবাহিনীর সমর্থন না থাকলে জনগণের প্রতি এই অভ্যুত্থান সফল হতো না। তারা সেনাবাহিনীর সহযোগিতা নিয়েই এখন সেনাবাহিনীর সঙ্গে চোখ উল্টে দিতে যাচ্ছে। আমি ইনফর্মাল একটা শব্দ ইউজ করলাম, সরি। যাই হোক, ঠিক নয়। এবং তারা যে বুঝে না বুঝে কথাগুলো বলছে আমার সেটি মনে হয় না। এর পিছনে কোনো ভয়ঙ্কর ষড়যন্ত্র রয়েছে, বিশেষ কোনো অশুভ শক্তির ইন্ধন রয়েছে। আমরা তো বুঝতে পারছি মৌলবাদী শক্তির আস্ফলন কোথায় গিয়ে ঠেকেছে। হালকা করে নেওয়ার কিছু নেই। এবং যেভাবে সেনাবাহিনীর মতো একটা ডিসিপ্লিনড বাহিনীর বিরুদ্ধে এই ধরনের নোংরা মন্তব্য করা হচ্ছে, সেগুলো কোনো ভালো ইঙ্গিত নয়। আবারও বলি, সেনাবাহিনী কেন, প্রত্যেকটা পেশাদার বাহিনী, পেশাদার শ্রেণীর মধ্যে কম বেশি সবসময়
এমন কিছু স্বার্থান্বেষী মানুষ তো থাকেন যাদের ব্যক্তি স্বার্থ উদ্ধারের জন্য সরকারের তাবেদারি করতে গিয়ে প্রতিটি প্রতিষ্ঠানের দুর্নাম করে ফেলে। ঠিক একইভাবে আওয়ামী লীগ সরকারের সময় হয়েছে, বেশি হয়েছে, আগের সব রেকর্ড ভেঙে ফেলেছে, এ কথা অনস্বীকার্য। সেনাবাহিনীর মধ্যেও কিছু কিছু ব্যক্তি তাদের নিজস্ব স্বার্থ উদ্ধার করতে গিয়ে এমন অনেক জঘন্য ভয়ঙ্কর কাজ করেছেন, গুম খুনের মতন কাজের সঙ্গেও জড়িত রয়েছেন। এগুলো চোখ বন্ধ করে বলে দেওয়া যায়। তাই বলে পুরো সেনাবাহিনীকে আমরা কাঠগড়ায় তুলতে পারি না। বিএনপি মনে করে নাগরিক পার্টি এবং জামাত শিবির এদের কারণেই তারা ব্যর্থ হবে, তারা ক্ষমতায় আসতে পারবে না এবং বিএনপি রাজনীতি তারা খেয়ে দিবে। নতুন ধারা নতুন বাংলাদেশের যে রাজনীতি, সেখানে বিএনপি স্থান পাবে না, আওয়ামী লীগ স্থান পাবে না, সেখানে নাগরিক পার্টি বা অন্য নতুন দল এরা থাকবে, জামাত শিবির থাকবে। এ কারণে জামাত শিবির এবং নাগরিক পার্টির বিরুদ্ধে বিএনপি একাট্টা। এটা বিএনপির জন্য লজ্জা যে ছোট একটা দল, বাচ্চাদের দ্বারা প্রতিষ্ঠিত একটা দল জাতীয় নাগরিক পার্টি, তাদের বিরুদ্ধে সমালোচনা অভাব নেই। ওরা দল প্রতিষ্ঠা করতে গিয়ে শত ভুল ভ্রান্তি করে ফেললো, ইনক্লুসিভ দল করতে পারলো না, তারপরও এদের ভয় বিএনপির ঘুম হয় না। দর্শক, বিএনপি নেতাদের প্রত্যেক দিনের বক্তব্যগুলো দেখবেন, জামাত শিবির আর নাগরিক পার্টিকে উদ্দেশ্য করে তারা কি বলে, তাহলে আপনি বুঝতে পারবেন যে বিএনপি আসলে এদেরকে ভয় পায়। তারা মনে করে যে এদের কারণে রাজনীতি শেষ হয়ে যাবে। এই যে মির্জা আব্বাস বলছেন যে সেকেন্ড রিপাবলিক কি তিনি বুঝেন না, এর মানে তার রাজনীতি নাই। তিনি সেকেন্ড রিপাবলিক বুঝেন না মানে তার রাজনীতি নাই, তার রাজনীতি শেষ। রাজনীতি করতে হলে সেকেন্ড রিপাবলিক বুঝতে হবে, গণপরিষদ নির্বাচন বুঝতে হবে, নতুন সংবিধানের বিরোধিতা করছে, সেকেন্ড রিপাবলিকের বিরোধিতা করছে, গণপরিষদ নির্বাচনের বিরোধিতা করছে। মানে এগুলো করলে বিএনপি রাজনীতি থাকবে না, শেষ হয়ে যাবে, এটা বিএনপি মনে প্রাণে বিশ্বাস করে। দেখেন মির্জা আব্বাসের আরেকটা বক্তব্য, নতুন দলকে ধৈর্য ধরে আগানোর পরামর্শ, নতুন দল গঠন করেই ক্ষমতায় আসবে এত সহজ না মির্জা আব্বাস। মানে এদের প্রতি আহ্বান জানাচ্ছে নানান কিছু, ক্ষমতায় আসার স্বপ্ন দেখতে নিষেধ করছে যে অনেক পরে। আচ্ছা, বিএনপি তো ক্ষমতা আসার আগেই, মানে দল গঠনের আগেই ক্ষমতা এসেছিল এবং দল গঠন করে গণভোট দিয়ে জিয়াউর রহমান ক্ষমতায় টিকে গিয়েছিলেন। এগুলো কি বলবেন? জনগণ যদি চায় দল গঠন করে সাথে সাথে ক্ষমতা আসা যায়, এটা সম্ভব, কেন হবে না? জনগণ চাইলেই সম্ভব। কিন্তু ওই যে মানে বিএনপি মনে করে নতুন দলের যে সেকেন্ড রিপাবলিক কনসেপ্ট, গণপরিষদ নির্বাচন কনসেপ্ট, এগুলো তাদের ক্ষমতায় আসার একটা প্রক্রিয়া, এগুলোর মধ্য দিয়ে তারা ক্ষমতায় আসবে, এটা বিএনপি মনে করে এবং এর মধ্য দিয়ে বিএনপি রাজনীতি শেষ হয়ে যাবে। এর জবাবে আমি যেটা বলতে চাই যে না, বিএনপি যদি ইতিবাচক রাজনীতি করে, চাঁদাবাজি সন্ত্রাস লুটপাট ছেড়ে, যদি ভারতের দালালি ছেড়ে যদি জিয়াউর রহমান বা খালেদা জিয়ার মতো সঠিক রাজনীতি করে, তাহলে বিএনপি এবার ক্ষমতায় না আসুক, সামনের বার আসবে, অথবা এবার আসবে তারপর বিরোধী দল আবার ক্ষমতায় আসবে। আওয়ামী লীগের ক্ষেত্রেও এটা আমরা বলেছিলাম যে আওয়ামী লীগ যদি 2014 সালে ভোটারবিহীন নির্বাচন না করত, 2018 সালে রাতের নির্বাচন না করত, বরং তারা যদি সুষ্ঠু নির্বাচন করত, নির্বাচন ব্যবস্থা যদি ধ্বংস না করত, তাহলে আওয়ামী লীগ যেমন 14 সালে নির্বাচন হয়তো আওয়ামী লীগ ক্ষমতা আসতে পারতো না, বিএনপি জামাত আসতো, কিন্তু 18 সালে আবার ঠিকই আওয়ামী লীগ আসতো। 5 বছর পর পর ঘুরে ফিরে তারা ক্ষমতায় আসতো, জনগণ তাদেরকেই বেছে নিত, আওয়ামী লীগ থাকতো এবং আওয়ামী লীগের সেই শক্তি আছে। আওয়ামী লীগ বিরোধী দলের থেকে নির্বাচন হলে সেই নির্বাচনে আওয়ামী লীগ জিতত, জনগণই তাদেরকে ভোট দিত সুষ্ঠুভাবে। কিন্তু আওয়ামী লীগ নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে, শেষ পর্যন্ত তারা স্থায়ীভাবে হারিয়ে যাওয়ার পালা। বিএনপির ক্ষেত্রে সেম থিং উইল হ্যাপেন।
বিএনপি এখন যে চাঁদাবাজির রাজনীতি করছে, ভারতের দালালি করে বিশেষ বন্দোবস্তের মাধ্যমে 111-এর পর যে নির্বাচন হয়েছিল 8 সালে, ওই টাইপের কোন নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসার স্বপ্ন দেখছে। যদি আওয়ামী লীগ এইটা করে, বিএনপি যদি এইটা করে, এই চাঁদাবাজি সন্ত্রাস থেকে ফিরে না আসে, তাহলে বিএনপির অবস্থা হবে আওয়ামী লীগের মতো, হারিয়ে যাবে। বা ছাত্রদের এই সেকেন্ড রিপাবলিক কিংবা নতুন সংবিধান এগুলো বিরোধিতা করে, তাহলে আওয়ামী লীগের মতো তারা হারিয়ে যেতে পারে। কিন্তু বিএনপি যদি জনগণের রাজনীতি করে, যে জনগণ চাইলে আগে স্থানের সরকার নির্বাচন হোক, বিএনপি এবার ভালো করবে না সামনে ভালো করবে, জনগণ চাইলে নতুন সংবিধান হোক, গণভোট দিক, কোনো সমস্যা নেই আমাদের। বিএনপি যদি এভাবে জনগণের সাথে তাল মিলিয়ে চলতে পারে, তাহলে আমি বিশ্বাস করি বিএনপি 5 বছর পর পর ঘুরে ফিরে বিএনপি ক্ষমতা আসবে। সাপোজ এবার যদি ছাত্র জামাত এরা জোট করে এরা ক্ষমতা আসে, যেহেতু বিএনপির ইমেজ অত্যন্ত খারাপ, এবার পরের বছর নিশ্চিত বিএনপি ক্ষমতা আসবে। কারণ ছাত্র এবং জামাত জোট করে নির্বাচন করলে চরমোনাই বা ইসলামপন্থীরা সবাই তারা নির্বাচনে জিতবে, এটা ঠিক, কিন্তু ভালোভাবে দেশ চালানো কঠিন হবে। তারপরে জনগণ বিরক্ত হয়ে পরের 5 বছর পর আবার বিএনপিকেই ক্ষমতায় আনবে। তো এটি হচ্ছে বাস্তবতা। অতএব তা আমি মনে করি বিএনপির ক্ষেত্রে জবাব এটা, এই যে মির্জা আব্বাস যে বলছে নতুন দল গঠন করে ক্ষমতায় আসবে, এত সহজ না, ধৈর্য ধরুন। বরং মির্জা আব্বাসকে বলবো যে আপনারা ধৈর্য ধরুন, আপনারা জনগণের পালস বুঝে রাজনীতি করুন, 5 বছর পর পর ঘুরে ফিরে আপনার ক্ষমতা আসতে পারবেন, নইলে আপনাদের অবস্থা হবে আওয়ামী লীগের মতো, কোনো সন্দেহ নেই। নতুন দলকে ধৈর্য ধরে আগানোর পরামর্শ দিয়েছে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন এই নির্বাচন তো শেষ না, মানে এই নির্বাচনটা আপনারা কারচুপি করে বন্দোবস্ত করে নিতে চান, এতে যেন ছাত্ররা বাগড়া না বাজায়, এই তো কথা শুনে তো এটাই মনে হয়। এরপরও নির্বাচন হবে, নতুন দল গঠন করে ক্ষমতায় চলে আসবে, বিষয়টা তো সহজ না। বিএনপি একদিনে এই জায়গায় আসেনি, কিন্তু আপনারা তো দিন দিন সেগুলো সব নষ্ট করে দিয়েছেন। জনপ্রিয়তা জ্যামিতিক হারে হ্রাস পাচ্ছে, প্রতিষ্ঠিত হতে সময় লাগে, সেটা মানতে হবে। বিএনপি প্রতিষ্ঠিত করতে প্রতিষ্ঠাতার জীবন চলে গেছে, আমাদের 4% আন্দোলন করতে গিয়ে ফেসিবাদের নির্যাতনের জীবন শেষ প্রান্তে। এখন এই কারণে আপনারা এবার কারচুপি করে ক্ষমতায় আসবেন, এটা হবে না। শেখ হাসিনা বিচার আগে কোনো নির্বাচন নয়, জাতীয় নাগরিক পার্টির নেতা সার্জিস আলমের এমন মন্তব্য প্রতিক্রিয়া মির্জা আব্বাস বলেন, ফ্যাসিস্টদের বিচার সবাই চায়, কিন্তু নির্বাচন প্রক্রিয়ার পেছনে কোনো অজুহাত জনগণ গ্রহণ করবে না। এটা অজুহাত না, আমি এটা ব্যাখ্যা করেছি। শেখ হাসিনার বিচারের সাথে নির্বাচনের সম্পর্ক আছে, কারণ নির্বাচনের হিসাব স্বাভাবিকভাবে আসবে 28 বা 29 সালে, কিন্তু হাসিনার বিচারটা সবার আগে আসবে। কারণ জনগণ এই যে অভ্যুত্থান বা বিপ্লব ঘটিয়েছে, এটা কোনো নির্বাচনের জন্য ঘটায়নি, এটা কোটা বাতিলের দাবিতেও ঘটায়নি, এটা ঘটিয়েছে ছাত্রদের হত্যার প্রতিবাদে। শেখ হাসিনা আবু সাইদ, শান্ত, ওয়াসিম এদেরকে হত্যা করেছে, তার প্রতিবাদেই আন্দোলন বেগবান হয়েছে। অতএব আগে হাসিনা বিচার হতে হবে। আর আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক নেই, সবকিছু ভেঙে পড়েছে, এগুলো ঠিক না করলে সুষ্ঠু নির্বাচন কিভাবে হবে? সেখানে বিএনপির এই নেতা আরো বলেন, নিয়মতান্ত্রিকতার মধ্য দিয়ে যেতে হবে, নির্বাচন পিছিয়ে দীর্ঘসূত্রিতার পেছনে দেশি বিদেশি ষড়যন্ত্র আছে, এটা হলে দেশের ক্ষতি হবে না। নির্বাচন হলেই আওয়ামী লীগ এস্টাবলিশড হয়ে যাবে, আর ভারতের চিন্তা দর্শন বাস্তবায়ন হয়ে যাবে। কারণ ভারত এখন নির্বাচন চায় তো বুঝে শুনে, ভারত আর বোকা না। ভারত তাদের আধিপত্যবাদ ধরে রাখার জন্য এই দ্রুত নির্বাচন চায়, অতএব এটা হতে দেওয়া যাবে না। দ্রুত নির্বাচন মানে ভারতের সেটআপের নির্বাচন যেভাবে 2008 সালে হয়েছিল, সেটা হতে দেওয়া যাবে না। ফ্যাসিস্ট দমনে নতুন ফ্যাসিজম তৈরি আশঙ্কা করেছেন মির্জা আব্বাস। মানে বিএনপির বিশ্বাস হচ্ছে তারা শেষ হয়ে যাবে, তারা আর থাকতে পারছে না, তাদের রাজনীতি শেষ, নাই যে আর এক ফ্যাসিস্ট আছে তারা এসে বিএনপিকে নির্মূল করবে, এই ধরনের একটা আশঙ্কায় তারা আছে। কিন্তু আমি বলতে চাই এই আশঙ্কাগুলো বিএনপির অমূলক ধারণা। সঠিক ধারণা হচ্ছে বিএনপি যদি বন্দোবস্ত করে ক্ষমতা আসতে চায়, কারচুপি করে ক্ষমতা আসতে চায়, তাহলে বিএনপির অবস্থা হবে আওয়ামী লীগের মতো স্থায়ীভাবে হারিয়ে যাওয়া লাগবে। আর যদি তারা ধৈর্য ধরে, তাহলে 5 বছর পর পর ঘুরে ফিরে বিএনপি ক্ষমতায়। প্রিয় দর্শক, ধর্ষিত বাংলাদেশ, আতঙ্কের বাংলাদেশ, খুনিদের স্বর্গরাজ্য বাংলাদেশ,
ধর্ষণের শিকার ছোট্ট শিশু। বনে জঙ্গলে ঘরে বাইরে সব জায়গায় ধর্ষণ হচ্ছে। ধর্ষণের পর তার জিভ কেটে দেয়া হচ্ছে, ধর্ষণের পর তাকে মেরে ফেলা হচ্ছে, তার হাত কেটে দেয়া হচ্ছে, তার মাথা কেটে দেয়া হচ্ছে। বিভীষিকাময় বাংলাদেশের মানুষের জীবন, অনিরাপদ বাংলাদেশের মানুষের জীবন, নিরাপত্তাহীনতায় ভুগছে প্রতিটি বাংলাদেশ। গত 54 বছরের মধ্যে সবচেয়ে বেশি আতঙ্কিত বাংলাদেশের মানুষ। এক সরকার দেশ চালাচ্ছেন সন্ত্রাসীদেরকে দিয়ে। সন্ত্রাসীরা সারা বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করেছিল। শীর্ষ সন্ত্রাসীরা কারাগার থেকে বেরিয়ে এসছে। অস্থিতিশীল, অনিরাপদ, কলঙ্কিত বাংলাদেশ। এই বাংলাদেশের শিশুরা নিরাপদ নয়। শিশুদের আত্মচিৎকার শিশু মৃত্যুর সাথে পাঞ্জা লুটছে। ঘরে বাইরে জঙ্গলে বনে শিশুদেরকে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেগুলো ভিডিও করা হচ্ছে, রেপ করা হচ্ছে, মেরে ফেলা হচ্ছে। এই মেরে ফেলা নিয়ে, এই ধর্ষণ নিয়ে কাশেম চাচার সাথে কথা বলেছিলাম। চাচারা জিজ্ঞেস করলাম, চাচা কেমন আছো তুমি? চাচা বললো যে, ভাতিজা রে, আমি ভালো নাই, আমার মন খুব খারাপ। আমি বললাম, কেন চাচা? চাচা বলল যে, দেশের সাধারণ মানুষ, ভদ্র মানুষের সাথে তাদেরও মন খারাপ, আমি মন ভালো রাখতে পারছি না বাংলাদেশের এই অবস্থা দেখে। আমি বললাম, চাচা কেমন দেখছো বাংলাদেশের অবস্থা? চাচা কইল, রে ভাতিজা, এরকম ধর্ষণ, এরকম খুন, এরকম বিভৎস খুন, মাথা কেটে ধড় থেকে শিরচ্ছেদ করা হচ্ছে, মাথা থেকে শরীর আলাদা করা হচ্ছে, মসজিদে ঢুকে মাইরা ফেলাইতেছে, কেটে ফেলা হচ্ছে, জ্বালিয়ে দেয়া হচ্ছে, পুড়িয়ে দেয়া হচ্ছে। ভাতিজারে, এগুলো জীবনে দেখি নেই। আমি কইলাম, চাচা এখন কি করা বলো তো? এই শিশু ধর্ষণ থেকে দেশব্যাপী যে ধর্ষণ চলছে, কি করা চাচা? চাচা কইলো, ভাতিজা শুনতে খারাপ লাগবে, যেগুলো ধর্ষক এগুলোর ওখানে তালা মাইরা দেওয়া উচিত, অথবা অন্য কিছু করা উচিত। এগুলোর চোখ নষ্ট করা উচিত, এগুলোর বোরখা পরানো উচিত। ভাতিজারে, সময় আসছে এই ধর্ষক পুরুষগুলোর বোরখা পরাইয়ে দেয়া, যাতে কোনো নারীদের দিকে, শিশুর দিকে ওদের চোখ না পড়ে। আমি বললাম, চাচা এদিকে সমাধান হবে? চাচা কুলে যে না, এগুলো তো খুবই বলেছি, একটা বিকৃত মস্তিষ্ক, একটা ভালো মস্তিষ্ক, একটা সুস্থ চিন্তার মানুষ কখনো এটা করতে পারে না। বিবেকহীন এগুলোকে জানোয়ারের সাথে তুলনা করা যায় না রে ভাতিজা। আমি বললাম, চাচা এই মাগুরার শিশুটার যে কান্না, আরেকটা শিশুকে শালবনের ভিতর ঢুকিয়ে নিয়ে গেছে এবং সেটা ভিডিও করেছে, চাচা কি করা চাচা? চাচা বললো যে, ভাতিজা সারা বাংলাদেশের মানুষের মন খারাপ, মর্মাহত, আতঙ্কিত। চাচা তোমার কাছে ওই অভিভাবকদের ছেলে মেয়েদেরকে নিয়ে কোনো পরামর্শ আছে নাকি চাচা? চাচা কুলুরে, ভাতিজা বাবা মাকে উচিত তাদের সন্তানদেরকে, ছেলে হোক মেয়ে হোক, নিজেদের কাছে সবসময় রাখা। কারো কাছে, অন্য কারো কাছে শিশুরা নিরাপদ না। সে ছোট্ট শিশুটি যে খেলছে মানুষকে আপন করে নিতে চায়, সে শিশুটির উপর জঘন্য অত্যাচার। কিছু বিকৃত মস্তিষ্কের পুরুষ আছে রে ভাতিজা, এগুলারে কোনোভাবেই থামানো যাচ্ছে না। এগুলারে উপযুক্ত শাস্তি দিয়া একটা ব্যবস্থা করতে হইবে রে ভাতিজা। আমি বললাম, চাচা বাবা মার ব্যাপারে তোমার আর পরামর্শ কি? চাচা বলে যে, চাচা ভাতিজা ওই শিশুগুলার সবসময় বাবা মার কাছে রাখতে হবে। কোনো পুরুষের বিশ্বাস নাই, কোনো পুরুষ আত্মীয় স্বজনকেও বিশ্বাস নাই, দুঃসম্পর্কের কোনো আত্মীয় স্বজনকেও তো বিশ্বাস নাই রে ভাতিজা। একটু সাবধান থাকতে হইবে, একটু না বেশি করে সাবধান থাকতে হইবে।
চাচারে কইলাম, চাচা এইভাবে দেশ কি চলবো? চাচা খুলে যে ভাতিজা এইভাবে দেশ চলতে পারে না। এই সন্ত্রাসীদেরকে দিয়ে আমাদের ওই ইউনূস সাহেব একটা দল করছে, এই দলের সবগুলা সন্ত্রাসী, এই দলের সবগুলা সন্ত্রাসীরে ভাতিজা এগুলাই তো গত 7 মাস ভাঙচুর জ্বালা পোড়া করছে, সরকার কিছু করছে নি। খুনিতে এগুলাই ডেভিল হান্টার নামে সাধারণ মানুষ খুঁজতেছে, অথচ ডেভিলগুলো হেদের সামনে রে ভাতিজা এইসব যন্ত্রণায় তো ভালো লাগে না। আমি চাচারে কইলাম, চাচা দর্শনের তো অনেক কথা কইলা, দর্শকদের বিরুদ্ধে একটা যদি জোরালো ব্যবস্থা না নেওয়া যায় বা চাচা কি হবে? চাচা কইল যে রাখ, সেটা কেন হয়েছে তোরে কই। আমি কইলাম কেন হয়েছে? চাচা কইল যে ভাতিজা ওই যে 7 মাসে এই সরকার তো কোনো বিচার করে নাই, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে গেছে, দেশের মানুষের অবস্থা খুব খারাপ, নিরাপদ হয়ে গেছে, সারা দেশে ভাঙচুর মারামারি কাটাকাটি হানাহানি কল্লা ফেলে দেয়া দখল জ্বালাও পড়া এগুলো তো চলছে রে ভাতিজা। এগুলোর ব্যাপারে তো সরকার কিছুই করতে পারে নাই। আর আমাকে প্রধান উপদেষ্টা যিনি আছেন তিনি নাকি কানে কিছু শুনেন না, চোখে কিছু দেখেনও না, তিনি দেশের খালি উন্নতিই দেখতেছেন, দেশের উন্নতি। চাচা উন্নতি, ও চাচা কইল যে হ্যাঁ উন্নতি তো দেখতেছেন, উনি উন্নতিতে ধর্ষণের উন্নতি দেখছেন, সন্ত্রাসের উন্নতি দেখছেন, ভাঙচুরের উন্নতি দেখছেন, 7 মাসে উনি বহুত দেখছেন রে ভাতিজা, জ্বালা পোড়া দেখছেন, সন্ত্রাসীরা ওনার চোখের সামনে দিয়ে ঘুরে বেড়া সেটাও উনি দেখছেন, কিন্তু ওই সাধারণ মানুষের কোনো উন্নতি তিনি দেখেন নাই রে ভাতিজা। আমি বললাম চাচা মানুষ এত নিষ্ঠুর হতে পারে? হ্যাঁ এত নিষ্ঠুর। এই চাচা কইলে এই নিষ্ঠুর মানুষটারে মানুষ আগে বুঝে নাই, দেশবাসী আগে বুঝে নাই। দেশবাসী মনে করছিল উনি খুব হৃদয়বান একজন মানুষ, খুবই ভালোবাসার একজন মানুষ, কিন্তু উনি কত নিষ্ঠুর, কত পাষাণ, কত জঙ্গি সেটা দেশের মানুষ এখন টের পাচ্ছে। আমি চাচারে কইলাম ওই জঙ্গিবাদ জঙ্গি সম্পর্কে যখন একটা কথা কইলে, চাচা ওই বিগত সরকারের সময় নাকি জঙ্গিদের আস্তানা ছিল, বিভিন্ন আস্তানায় জঙ্গিদেরকে খুঁজে পাইতো, তারপরে সেখানে তারা গ্রেফতার করতো বা অন্য কিছু করতো, তাদেরকে অ্যারেস্ট করতো। এখন তো জঙ্গির আস্তানা খুঁজে পাই না। অনেকেই দেখি লিখছে যে হাসিনা সরকারের সময় যে বিভিন্ন জঙ্গি আস্তানা পাইতো, এখন কই? চাচা কইলে ভাতিজা তোর এটা বুঝতেই, ওই সময় জঙ্গিরা তো অনিরাপদ ছিল, ওই সময় জঙ্গিরা অনিরাপদ ছিল, এরা কোথাও স্থান পাইতো না। বিগত সরকার জঙ্গি দমনের জন্য আপ্রাণ চেষ্টা করছে এবং জঙ্গিদেরকে যেখানে পাইছে সেখানে গ্রেফতার করছে, ওদেরকে আইন শৃঙ্খলা বাহিনী ধরে নিয়ে গেছে। আর এখন জঙ্গিদের জন্য সারা বাংলাদেশে জঙ্গিরা ঘুরে বেড়াচ্ছে, সারা বাংলাদেশে জঙ্গিদের আস্তানা। এখন তো জঙ্গিদের ছোট্ট কোনো আস্তানা পাইব না, এখন সারা বাংলাদেশটাই জঙ্গিস্তান। সো ওই যারা এগুলা বলে তারা বুঝে না, তারা অবুঝ, তারা না বুঝার দল। বিগত সরকারের সময় জঙ্গিবাদের বিরুদ্ধে যথেষ্ট ব্যবস্থা নিছে, এই সরকারের সময় সমস্ত জঙ্গিরা এখন উন্মুক্ত আকাশে বাতাসে সারা বাংলাদেশে বিচরণ করছে। আর শীর্ষ জঙ্গি যেগুলো ছিল রে ভাতিজা, সেগুলো তো জেল থেকে ছাড়িয়ে দিচ্ছে, এটা তুইও জানোস। আমি বললাম হ্যাঁ চাচা জানি। চাচা এখন সমাধানটা কি? এখন যেটা জঙ্গিস্তানে গেছে কি হইব চাচা? তারা কইল যে কি এই সরকারের ধ্বংস ছাড়া এই সন্ত্রাসীগুলা এরা যে এখন দল করছে, সব দলের হুমকি দিছে। কত বড় সন্ত্রাসী হইলে সব দলের হুমকি দিতে পারে তুই বুঝ? আমি তো গেলাম হাসাই, তো কত বড় নাম করা সন্ত্রাসী হইলে আসলে তো তাই। চাচা অনেক কথা কইল, আমারও মন খুব খারাপ। চাচার গেলাম চাচা তুমি এবার যাও, ওই চাষির সেহরির সময় চাষি যেন উঠতে পারে এদিকে একটু খেয়াল দেখো। চাচা চলে গেল। আমিও ভাবলাম হায়রে অনিরাপদ শিশুরা বাংলাদেশে, ধর্ষক ঘুরে বেড়াচ্ছে, ধর্ষকদের পর্দার ব্যবস্থা করতে হবে, এই ধর্ষক পুরুষগুলারে বোরকা পরাইয়ে দিতে হবে, বোরকা পরানোর সময় ঠিক আছে, আর ওগুলার যেখানে দণ্ডায়মান হয়ে যায় ওগুলোর ওখানে শিকল পরাতে হবে, ওগুলার কি আর বলবো, ওগুলাকে
রাস্তায় বের হতে দেয়া যাবে না, ওগুলোর চোখ ঢেকে দিতে হবে। কিভাবে ঢাকবে দেশবাসী জানে। আরেকটা হচ্ছে কোনো শিশুর, কোনো নারীর আর ধর্ষণের শিকার হোক, এটি দেশবাসী চায় না। আর হচ্ছে চাচা যে কথাটা বললো খুবই মূল্যবান। আসলে বিগত সরকারের সময় ওই যে জঙ্গিরা বিভিন্ন আস্তানা, এরা গোপনে আড্ডা দিত, কথা বলতো, পরিকল্পনা করতো কোথায় অ্যাটাক করা যায়, আক্রমণ করা যায়, কোথায় বোমা ফেলা যায়। এখন তো জঙ্গিরা পুরো বাংলাদেশে নির্বিঘ্নে ঘুরে বেড়াচ্ছে। এখন এদের আর গোপন আস্তানা দরকার নাই। এখন সরকার গোপন আস্তানা খুঁজবো না, কারণ এরা তো সব বাইরে। এখন তার গোপনীয়তার কিছু নাই। এখন ওরা বাইতুল মুকাররম মসজিদের সামনেই আশেপাশেই পাই। সারা বাংলাদেশে হেরা ঘুরছে। বিশ্ববিদ্যালয়গুলোতে জঙ্গিতে ভরা, পথে ঘাটে জঙ্গি আর জঙ্গি। আপনারা দেখেছেন যে একজন নারীকে হেনস্থা করার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই আসামিকে, যিনি ইভটিজিং করেছেন যে ছেলেটা, বিশ্ববিদ্যালয়ের স্টাফ, তাকে থানা থেকে ছাড়াইয়া নিয়ে গেছে। এটা আপনারা দেখছেন, ফুলের মালা দিয়ে তারা অভিনন্দন জানাইছে। ওরে বাবারে বাবারে বাবা। বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকেন, নিরাপদে থাকেন। আর কাশেম চাচা যে কথাটি বললাম, প্রত্যেকের যাদের ছোট ছেলে মেয়ে আছে, আপনারা বাবা মারা বিশেষ করে নিজ দায়িত্বে ছেলে মেয়েদেরকে রাখবেন। একটা ভিডিও ফুটেজ তো আপনারা দেখেছেন, ইফতারের আগে একজন মুরব্বী বাচ্চাদেরকে চুম্বন করেছেন। এই চুম্বন, এইভাবে চুম্বন, জোর করে চুম্বন, এটা বাবা মাও করে না। বাচ্চাকে ধরে মুখের কাছে টেনে এনে একদম ঠোঁটের মধ্যে চুম্বন দিয়ে দেয়। এটা কি অশ্লীলতা, বর্বরতা। আর একটা বাচ্চাকে দেখি, ছোট বাচ্চা মেয়ে, ওনার হাতের কাছে থাকতে চাচ্ছে না, বাচ্চাটা সরে যেতে চাচ্ছে, উনি জোর করে ধরে রেখেছেন। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, এতক্ষণ আপনারা যে ভিডিও ফুটেজটি দেখলেন, মানে আজকের যে নিউজটি ছিল সেনাবাহিনীতে, মানে বাংলাদেশ সেনাবাহিনীতে উস্কানি, তাহলে মেইন উদ্দেশ্যটা কি, এমন একটি নিউজ ছিল যা আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে এবং আমার এই ইউটিউব চ্যানেলে দেখতে পেয়েছেন। এই ভিডিওটা নিয়ে এবং আজকের যে টপিক্সটা ছিল, এই টপিক্সটা নিয়ে আপনাদের কী মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।